আচ্ছা, আমরা এবার যেটা পড়ব এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট। যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ঠিক সম্পৃক্ত হয় তাকে বলা হয় ওই বায়ুর শিশিরাঙ্ক। তাহলে এবার আমরা ব্যাপারটা এক্সপ্লেন করি। আমরা আগের এক্সাম্পলটা নিচ্ছি। একটা ঘর জানলা দরজা বন্ধ করে আবদ্ধ করে রেখেছি। সেই ঘরে আমার 30 গ্রাম মনে করো জলীয় বাষ্প আছে সেই ঘরের বায়ুতে, এবং সেই ঘরের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই ঘরের বায়ু সম্পৃক্ত হওয়ার জন্য 50 গ্রাম জলীয় বাষ্প প্রয়োজন। এটাই আমাদের আগের উদাহরণটা ছিল। তাহলে এখানে কি বলবো এবার আমরা, যত তাপমাত্রা কমে তত একটা নির্দিষ্ট আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাও আস্তে আস্তে কমে। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমরা তাপমাত্রা কমাই, তাহলে ওই যে ঘরের বায়ু তার যে 50 গ্রাম জলীয় বাষ্প ধারণ করার সর্বোচ্চ ক্ষমতা ছিল সেটা ধীরে ধীরে কমতে থাকবে। মনে করো দিনের বেলা তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, ধীরে ধীরে রাত্রিবেলার দিকে বৃষ্টি হয়ে ঘরের তাপমাত্রা কমে যাচ্ছে। তাহলে ঘরের তাপমাত্রা যত কমতে থাকবে তত ওই যে ঘরের মধ্যে যে বায়ু রয়েছে তার কিন্তু সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা ধীরে ধীরে 50 গ্রাম থেকে কমতে থাকবে। এবার তাপমাত্রা কমার সাথে সাথে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কমতে কমতে এমন একটা তাপমাত্রা তো আসবে যখন সেই তাপমাত্রাতে ওই ঘরের মধ্যেকার বায়ু তার মধ্যে উপস্থিত 30 গ্রাম জলীয় বাষ্প দ্বারা জাস্ট সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে সেই তাপমাত্রাটা, ধরো দেখা গেল যে রাত্রির বেলার কোনো একটা সময় তাপমাত্রা হয়ে গেছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 15 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই ঘরের বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ম্যাক্সিমাম ক্ষমতা হচ্ছে 30 গ্রাম, আর ঘরের মধ্যে জলীয় বাষ্পও আছে 30 গ্রাম। তাহলে ওই ঘরের বায়ু ঘরের মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা জাস্ট সম্পৃক্ত হয়ে গেল। তাহলে ওই 15 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা ওই বায়ুর শিশিরাঙ্ক বলবো। এবার যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকেও তাপমাত্রা আরও কমে, তখন জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা 30 গ্রাম থেকে কমে যাবে, মনে করো হয়ে গেল 25 গ্রাম। তাহলে 5 গ্রাম জলীয় বাষ্প এক্সট্রা। সেই 5 গ্রাম জলীয় বাষ্প তখন জলকণায় পরিণত হয়ে ঘরের মেঝেতে ছোট্ট ছোট্ট জলকণার আকারে জমা হবে। সেটাকে আমরা বলি শিশির পড়া। তাহলে এই শিশির কোন তাপমাত্রায় পড়বে সেটা স্থির করে দেয় এই শিশিরাঙ্ক। যদি তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে যায় তাহলে আমি বলতে পারি যে এবার শিশির পড়বে। তাহলে শিশিরাঙ্কের আইডিয়া ক্লিয়ার হলো। এবার শিশির কি? বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের চেয়ে কমে গেলে ওই বায়ুতে কিছু পরিমাণ জলীয় বাষ্প অতিরিক্ত হয়ে যায়। সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু রূপে ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠ সংলগ্ন বিভিন্ন শীতল বস্তুর ওপর জমে। সেই জলবিন্দুগুলোকে আমরা শিশির বলি। এবার কিভাবে বিষয়টা প্রকৃতিতে হয় সেটা আমরা দেখি, কারণ প্রকৃতিতে তো কোনো স্থান আবদ্ধ নেই, প্রকৃতিতে তো সমস্ত বায়ুমণ্ডলের পুরো অংশটা খোলা রয়েছে। তাহলে কি হয় সেটা এক একটা অঞ্চল জুড়ে হয়। ধরো দিনের বেলা আমরা জানি বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি থাকে, ওই সময় বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে না। সূর্য অস্ত যাওয়ার পর থেকে ধীরে ধীরে বায়ুমণ্ডল ঠান্ডা হতে থাকে, ভূপৃষ্ঠ ঠান্ডা হতে শুরু করে, তার সাথে সাথে বায়ুমণ্ডলও ঠান্ডা হতে শুরু করে। ঠান্ডা হতে হতে এমন একটা টেম্পারেচারে এসে দেখা যায় যে একটা নির্দিষ্ট অঞ্চলের বায়ু, তখন আমরা একটা নির্দিষ্ট স্থানের আবদ্ধ বায়ু আর বলবো না, নির্দিষ্ট অঞ্চলের বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ঠিক সম্পৃক্ত হয়ে গেল। তারপরেও তাপমাত্রা কমছে। তাহলে তারপরে যখন তাপমাত্রা কমবে তখন কিছুটা জলীয় বাষ্প এক্সট্রা হয়ে যাবে। যে জলীয় বাষ্পটা এক্সট্রা হয়ে যাবে সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার আকারে ভূপৃষ্ঠ সংলগ্ন শীতল বস্তু যেমন ঘাসের পাশে থাকা ঝোপঝাড়
এগুলোর মধ্যে জমা হবে, তাকে আমরা শিশির বলছি। শহরাঞ্চলে দেখা যায় যে রাস্তার উপরেই জমা হয়, তার ফলে শীতের দিনে তুমি সকালবেলা যদি ওঠো দেখবে বৃষ্টি হয়নি, কিছু হয়নি, তাও রাস্তা ভিজে রয়েছে, ওটা কিন্তু শিশিরের কারণে ভেজে। আচ্ছা, আমাদের দেহের পক্ষে স্বাচ্ছন্দ্যকর আপেক্ষিক আর্দ্রতার মান 50 থেকে 60% বেশি হলে আমাদের অস্বস্তি হয়। কেন অস্বস্তি হয় বলো তো? আমাদের চারপাশে আপেক্ষিক আর্দ্রতা যদি 50 থেকে 60% বেশি হয়, তাহলে কি হয়, আমাদের শরীরে যে ঘাম উৎপন্ন হচ্ছে সেই ঘামটা বায়ুমণ্ডলে শুকিয়ে যেতে পারে না। যেহেতু বায়ুমণ্ডলে এত বেশি জলীয় বাষ্প রয়েছে, তাহলে ঘাম থেকে ঘামের মধ্যেকার জলকণা যে বাষ্পে রূপান্তরিত হয়ে আবার বায়ুতে মিশবে, সেটা আর হতে পারে না। তার ফলে আমাদের শরীরে ঘাম জমতে থাকে, যেটা আমাদের অস্বস্তির কারণ। যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হয়ে যায়, তখন আপেক্ষিক আর্দ্রতার মান হয় 100%। কেন? এটা প্রশ্ন আসতে পারে যে শিশিরাঙ্কের সমান হওয়া মানে বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পূর্ণ সম্পৃক্ত। তাহলে তখন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর আর বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজন জলীয় বাষ্পের ভর দুটোই সমান। তাহলে এই অনুপাতটা 1 হয়ে যাবে, 1 × 100 করলে 100%। তাহলে এই লাইনটা দিয়ে প্রশ্ন আসলেও আমরা উত্তর করতে পারবো। এবার আমরা শিশির জমার কিছু শর্ত পড়ব, যেটা আমাদের খুব পরীক্ষায় প্রশ্ন আসে। শিশির জমার জন্য কিছু প্রয়োজনীয় শর্ত আছে। 1 নম্বর হচ্ছে মেঘহীন পরিষ্কার আকাশ। আকাশে মেঘ না থাকলে খুব ভালো শিশির পড়ে। কেন না? আকাশে মেঘ না থাকলে সূর্যাস্তের পর থেকে ভূপৃষ্ঠ খুব দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়, তার ফলে বাতাসও দ্রুত ঠান্ডা হয়ে পড়ে। এবার আকাশে যদি মেঘ থাকে, তাহলে ভূপৃষ্ঠ সূর্যাস্তের পর থেকে যে তাপটা বিকিরণ করে, যে তাপটা ছেড়ে দেয়, সেটা মেঘে ধাক্কা খেয়ে আবার বায়ুমণ্ডলের মধ্যেই ফিরে আসে, তার ফলে বায়ুমণ্ডলের উত্তাপ কমতে পারে না। তাহলে আকাশ মেঘহীন থাকাটা শিশির জমার একটা প্রয়োজনীয় শর্ত। 2 নম্বর হচ্ছে স্থির বাতাস। বাতাস স্থির থাকলে কোনো ঠান্ডা বস্তুর সংস্পর্শে বাতাস বেশি সময় ধরে ঠান্ডা হওয়ার সুযোগ পায়, তাহলে বাতাসের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে চলে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, ফলে শিশির বেশি জমে। বিষয়টা কি দাঁড়ালো? ধরো আমাদের বাতাস প্রবাহিত হচ্ছে না, তাহলে ভূপৃষ্ঠ ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে ভূপৃষ্ঠের সংলগ্ন বাতাস অনেকক্ষণ ধরে ভূপৃষ্ঠের কাছে, ঠান্ডা ভূপৃষ্ঠের কাছে থাকার সুযোগ পাচ্ছে, তার ফলে তার তাপমাত্রা কমে শিশিরাঙ্কে পৌঁছবার বা শিশিরাঙ্কের নিচে চলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। যদি বায়ু প্রবাহ হতো, তাহলে কিছুটা বায়ু সে তো কোনো জায়গাতেই ভূপৃষ্ঠের সংলগ্ন হয়েও বেশিক্ষণ থাকতে পারতো না, তাকে তো প্রবাহিত হয়ে যেতে হতো, তার ফলে তার ঠান্ডা হওয়ার সুযোগ থাকতো না। সেজন্য বাতাস চলাচল যদি কম হয়, তাহলে শিশির ভালো জমে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি থাকবে, তত তাড়াতাড়ি সেই বাতাস শিশিরাঙ্কে পৌঁছে যাবে এবং শিশিরাঙ্কের নিচে নেমেও যাবে তত তাড়াতাড়ি, তার ফলে সেখানে ভালো শিশির জমা হবে। 4 নম্বর তাপের উত্তম বিকিরক এবং কুপরিবাহী বস্তুর উপস্থিতি। তাপের উত্তম বিকিরক ও তাপের কুপরিবাহী বস্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তার ফলে সেই বস্তুটার সংস্পর্শে থাকা বায়ুও তাড়াতাড়ি ঠান্ডা হয়, তার ফলে তার উপর তাড়াতাড়ি শিশির জমে। বস্তুটি উত্তম বিকিরক হলে তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং কুপরিবাহী হলে ভূপৃষ্ঠ সহজে তাপ গ্রহণ করতে পারে না। তাই জন্য এরকম বস্তুর সংস্পর্শে বায়ু তাড়াতাড়ি ঠান্ডা হয়, তার ফলে তাড়াতাড়ি শিশিরাঙ্কে পৌঁছয়, তাড়াতাড়ি শিশিরাঙ্কের থেকে কম উষ্ণতায় পৌঁছয় এবং তার ফলে শিশির জমতে সুবিধা হয়। 5 নম্বর পয়েন্ট বলেছে ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুর উপস্থিতি। বেশি পরিমাণে শিশির জমার জন্য বস্তুটিকে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকতে হয়। এই রকম বস্তুর সংস্পর্শে অপেক্ষাকৃত ঠান্ডা ভারী বায়ু বেশিক্ষণ থাকতে পারায় বস্তুটির সংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা সহজেই শিশিরাঙ্কের নিচে নেমে আসে। এই কারণে উঁচু গাছপালার চেয়ে ঘাসের ওপর শিশির বেশি জমে। এবার দেখো, মনে করো একটা উঁচু গাছ আছে, এবার এই গাছের পাতা, মনে করছি গাছের ডালপালা ঠান্ডা হয়ে গেছে, তাহলে এখানে ডালপালার আশেপাশের বাতাস ঠান্ডা হবে,
যেই ঠান্ডা হবে সেই বাতাস ভারী হয়ে যাবে, তখন সেই বাতাস কিন্তু আর ওই ডালপালা, ঠান্ডা ডালপালার কাছে থাকতে পারবে না, কারণ ভারী হয়ে গেলে সে নিচের দিকে নেমে আসবে। সেই জন্য যদি নিচের দিকের ঘাসের কাছে এসে বাতাসটা জমে, তাহলে সে নিচেই ভারী, মানে ঠান্ডায় ভারী হয়ে যেয়ে নিচেই থাকছে, নিচে থেকে ওই ঘাসের সংস্পর্শে বেশিক্ষণ থাকতে পারছে, তার ফলে তার শিশিরাঙ্কের নিচে চলে যাওয়াটা তাড়াতাড়ি হচ্ছে, তার ফলে তাড়াতাড়ি শিশির জমছে। এগুলো হলো শিশির জমার কিছু প্রয়োজনীয় শর্ত।